গুড মর্নিং স্টুডেন্টস। আমরা প্রিভিয়াস ভিডিওতে লেটার টু দ্য এডিটর কীভাবে লিখতে হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ লেটার লেখার যে স্টাইল বা রীতি সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেই সঙ্গে কিছু কমন লাইনস আমরা কিন্তু পেয়ে গেছিলাম সেখানে। তো আজকে আমরা আলোচনা করবো লেটার টু দ্য এডিটরে বডিটা কীভাবে লিখতে হয়। অর্থাৎ আমাদের যে আজকে মেন ফোকাস সেটা থাকবে পুরোপুরি লেটার টু দ্য এডিটর রাইটিংয়ের যে বডি, সে বডির উপরে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করবো। তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে বডি লিখতে হয়, কীভাবে কোন কোন দৃষ্টিভঙ্গিতে লিখতে হয় বা লিখলে ভালো হবে, সেই ব্যাপারটা আমাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে বলে রাখি, যে কোনো রাইটিং লেখার আগে আমরা কি করব, সেই প্রশ্নটা ভালোভাবে পড়ে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষা দিয়ে এসেছে, যদি জিজ্ঞেস করা হয় তোমাদের এক্সামে কি রাইটিংয়ে কী কী এসেছিলো, তো কেউ একই পরীক্ষা দিয়ে আসছে অথচ দুজন স্টুডেন্ট দুই রকম বলছে, অর্থাৎ তারা প্রশ্নটা কিন্তু ভালোভাবে পড়ে না। তো সেটা তোমরা একদমই করবে না। তো লেটার রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমে দুটো জিনিস খুঁজে বের করবে, যে আমরা যে লেটার লিখব সেটা কাকে লিখব এবং কেন লিখব। তো কাকে বা টু হোম একটা, এবং আরেকটা কারণ হচ্ছে কি হোয়াই বা কেন। তো এই প্রশ্নটা একটু পড়ে দেখি। দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, অর্থাৎ কাকে না তো টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। তো এখানে লিখে ফেলি দ্য এডিটর, অর্থাৎ লেটারটা আমি লিখবো এডিটরকে। এবং কেন সেটা দেখো, এক্সপ্রেসিং ইয়োর ডিপ কনসার্ন ওভার দ্য ইনক্রিজিং হায়ার প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ কি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে উচ্চ মূল্য বৃদ্ধি সেটা সম্পর্কে লিখছি। অর্থাৎ যে সমস্যা সেটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট বা কেন, তার কিন্তু উত্তরটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কি, এই যে এখান থেকে আছে তোমাদের যে ইনক্রিজিং হাই প্রাইসেস অফ তাহলে এখানে পেয়ে গেছি যে কাকে লিখছি এবং কি জন্য লিখছি। তো আমরা যেহেতু আগে বলে দিয়েছিলাম তোমাদের যে চিঠি লেখার যে স্টাইল বা রীতি, সেই অনুযায়ী তাহলে আমরা শুরু করি। তাহলে দেখো এখানে আমি কি করেছি, যেভাবে লিখতে হয় টু দ্য এডিটর সেটা লিখেছি। কোন পেপার, এখানে যেহেতু প্রশ্নে কোনো সংবাদপত্রের নাম উল্লেখ নেই, তা আগের মতো আমরা কি করেছি, এখানে দ্য টাইমস অফ ইন্ডিয়া কিন্তু দিয়েছি। তারপরে কলকাতায় 7,19,000 বা যেটা আছে সেটা দিয়েছি। এখানে সাবজেক্টে কি করেছি আমি, দেখো সাবজেক্টে কি করেছি না তো, আমরা যে হয় পেয়েছি, হয় দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পেয়েছি, অর্থাৎ যে সমস্যাটাই আমি পেয়েছি সেটা কিন্তু আমি এখানে পুট করেছি। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে ইনক্রিজিং হাই প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস। ঠিক আছে, তো এ পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়। তারপর দেখো স্যালুটেশনে আছে ডিয়ার স্যার, এটুকু খুব সহজেই আমরা পেরে গেছি, যেহেতু আগে আমরা অলরেডি কি করেছি, আমাদের স্টকে এটা আছেই, আমরা যেহেতু এটা জানি। এবার আসছে আমাদের চিঠির যে মূল অংশ বা বডি। তো এক্ষেত্রে দেখো, তো আমরা যে বডি লিখবো লেটারের যে বডি, সেটা কিন্তু আগে আমি বলে দিয়েছিলাম কি না তো তিনটে ভাগ করি। কি না তো দেখো, নাম্বার 1, 2 আর নাম্বার 3। নাম্বার 1 হচ্ছে তোমাদের স্টার্টিং বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যেটা। নাম্বার 2 হচ্ছে কন্টেন্ট, এখানে মূল বিষয় সম্পর্কে আমরা কিন্তু একটু আলোচনা করব। আর নাম্বার 3 হচ্ছে এন্ডিং। তো দেখো স্টার্টিং, কন্টেন্ট এবং এন্ডিং। তো এখানে এই ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে স্টার্টিং যেটা সেটা দেওয়া আছে, এবং এন্ডিং যেটা এই যে এটা কিন্তু অলরেডি আমরা কিন্তু স্টকে করেছি, তার মানে এটা আমরা অনায়াসে লিখে ফেলতে পারি। তো মাঝের যে ফাঁকা অংশটুকু আছে, এই যে দেখছো ব্লু কালার যেটা পেন দিয়ে লেখার মতো, সেটা কিন্তু আমাদের বানিয়ে লিখতে হবে। তো এই যে ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যেগুলো ব্ল্যাক লাইন আছে সেগুলো কিন্তু আমরা ছকের মতো পেয়ে যাব খুব সহজে। কিন্তু এইগুলো যে কোনো লেটারে আমরা কিন্তু লিখতে পারি। আর যেগুলো নীল কালিতে লেখা আছে পেনে লেখার মতো হচ্ছে, সেগুলো কি করতে হবে, তোমাকে বুদ্ধি করে একটু লিখতে হবে। তো বডির প্রথমে আসতে হয় স্টার্টিংয়ে। তো স্টার্টিং যেহেতু অলরেডি আমরা বলে দিয়েছি যে এর একটা বড় একটা বাক্য যেটা দিয়েছিলাম সেটা আমরা স্টার্টিংয়ে এখানে বসিয়ে দেবো। কেবলমাত্র কি চেঞ্জ করতে হবে না তো, যে সাবজেক্ট আছে সাবজেক্টটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা লেখা আছে, দেখো through the columns of your esteemed newspaper I would like to express my deep concern over the, তারপরে সাবজেক্ট বলেছিলাম। তো এখানে সাবজেক্ট কি দেবো,
ওভার দ্য হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস, এটাই। অর্থাৎ কি, থ্রু দ্য কলামস অফ এ স্টেম নিউজ পেপার, অর্থাৎ আপনার যে সংবাদ মাধ্যম রয়েছে তার একটি কলামের সাহায্যে আমি কি করতে চাই না তো, আই উড লাইক টু এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন, আমি আমার গভীর দুশ্চিন্তা বা উদ্বেগ প্রকাশ করতে চাই। কিসের উপরে না তো, ওভার দ্য ইনক্রিজিং হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে উচ্চ মূল্য বৃদ্ধি সেটা ব্যাপারে আমি কিন্তু কি দৃষ্টি আকর্ষণ করতে চাই বা যে ব্যাপারটা তুলে ধরতে চাই। এটুকু বোঝা গেছে? নিশ্চয়ই বোঝা গেছে। তারপরে নাম্বার 2 হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট আমরা একটু রেখে দিচ্ছি, কন্টেন্ট রেখে দিয়ে কি করছি না তো, স্টার্টিং এর পর সরাসরি চলে যাচ্ছে এখানে এন্ডিংয়ে চলে আসছি। এটার ব্যাপারে একটু পরে আলোচনা করছি। তো এন্ডিংটাও ঠিক একই হবে, এর আগে যে আমরা দিয়েছিলাম কমন লাইন হিসাবে সেটা। তো দেখো এই যে পুরোটা তোমরা দেখতে পাচ্ছ একটা ছকে, এই যে ছকটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্টার্টিং লাইন এবং এন্ডিং লাইন এবং মাঝে আছে কন্টেন্ট। তো এই পুরোটা মিলিয়ে এই বক্সের মধ্যে এটা হচ্ছে কি না তো আমাদের বডি। তো বডির মধ্যে দেখো স্টার্টিং এবং এন্ডিং এই দুটো মিলিয়ে প্রায় তুমি অর্ধেকটা লিখেই ফেলেছো বডিটা, তাহলে আর কোনো সমস্যা কিচ্ছু নেই। এবং তুমি যদি কেবলমাত্র এটুকু যদি লিখে আসতে পারো পরীক্ষার খাতায় তাহলে কিন্তু 0 পাবে না, এর জন্য কিন্তু তুমি কি একটা নির্দিষ্ট মার্কস পাবে। একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা রাইটিংয়ের প্রায় প্রত্যেকটা রাইটিংয়ে কিন্তু স্টেপ ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউট করা থাকে। তাহলে স্টার্টিং আর এন্ডিং এই দুটো বাদ দিয়ে যে মাঝের অংশ, এই মাঝের অংশে তুমি 4টে 5টা বা 6টি যদি বাক্য লিখতে পারো তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা লেটার রাইটিং হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে বডি আছে, এই যে মাঝে কন্টেন্ট, বডির মধ্যে যে কন্টেন্ট আছে সেটা আমরা লিখবো কিভাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং এটাই হচ্ছে আমাদের আজকে মূল আলোচ্য বিষয়। তো ভেবে নেবে, দেখো যে টপিক বা যে সমস্যা যেটা থাকবে অর্থাৎ যেটা সাবজেক্ট থাকবে সেটা কিন্তু আমাদেরকে ফ্যামিলিয়ার ম্যাটার থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এমন কিছু দেবে না যে আনকমন থাকবে, তুমি কোনোদিন শোনোই নিজ ব্যাপারটা, সেই সম্পর্কে সাধারণত দেবে না বলেই আমার ধারণা। তো প্রশ্নে যদি থাকে দেখে মোটামুটি তোমার যেহেতু জানাই থাকবে, তুমি সুন্দরভাবে একটু যদি চেষ্টা করে লিখতে পারবে। তার জন্য তোমার কি বাক্য গঠনের ক্ষমতা থাকা যায়, অর্থাৎ টেন্সের ঠিকঠাক কিন্তু ব্যবহার তোমাকে জেনে রাখতে হবে। এবার কি করবে, দেখো কিছু কিছু বিষয় থাকে এখানে, আগে ভেবে নেবে টপিকটা মনে মনে। যদি দেখো যে খুব পরিচিত অনেক তথ্য জানো, তুমি অনেক কিছু লিখতে পারবে, তখন কি করবে সেখানে অনেক তথ্য অল্প বাক্যের মধ্যে যাতে তুমি উপস্থাপন করতে পারো সেই ব্যাপারটা খেয়াল রাখবে। আর যদি দেখো যে খুব যে ম্যাটারটা আছে সেটা সম্পর্কে বিশেষ জানো, একটু একটু শুনেছো হয়তো, তখন কি করতে হবে, একটু কষ্ট হলেও সেই অল্প তথ্যকেই তোমাকে ভেঙে ভেঙে প্রসারিত করে অনেকগুলো বাক্যে পরিণত করতে হবে। ঠিক এরকম মনে করো তুমি ছোট ছোট বাক্য লিখবে, তখন কি হবে যে আমি প্রতিদিন বা এরকম লিখতে পারো, আমি স্কুলে গিয়েছিলাম, যাওয়ার পথে একটি পাখি দেখেছিলাম, পাখিটা খুব সুন্দর ছিল, এটা। কিন্তু যখনই তুমি কি করবে একটি বাক্যে অনেক কিছু বলতে যাবে তখন কি করবে, আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন একটি সুন্দর পাখি দেখেছিলাম, ঠিক সেইভাবে। তো এখানে আজকের আমাদের যে টপিক বা যে সাবজেক্ট সেটা যেহেতু হচ্ছে ইনক্রিজিং হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস, তো এটা আমার মনে হয় আমাদের পরিচিত ব্যাপার এটা। তাই আমরা কি করব, অল্প বাক্যের মাধ্যমে যত পারবো বেশি বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব, তাই কি না? তাহলে আমরা দেখো স্টার্টিং এন্ডিং এটা যেমন কমন লাইন পেয়েছি, এবার কন্টেন্টেও যদি একটা কমন লাইন পেয়ে যায় তাহলে কেমন মজার হতো বলো তো। কিন্তু সেই রকমই একটা মজার ব্যাপার হচ্ছে এই যে মাঝের কন্টেন্ট আমরা লিখছি সেখানে কিন্তু দেখো এই যে ব্ল্যাক কালারে আছে, এটা হচ্ছে একটা কমন লাইন। সেটা কি হচ্ছে, তোমরা যে কোনো কন্টেন্ট তুমি এভাবে শুরু করতে পারো, যে কোনো বলতে লেটার টু দ্য এডিটর কেবলমাত্র, যে ইট ইজ দ্য ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট দিয়ে তারপরে সাবজেক্টে দেবে, সাবজেক্ট দেওয়ার পর ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ কি আমি একটু সাবজেক্টের জায়গায় কিছু একটা বসিয়ে দিচ্ছি, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ এটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার বা দুশ্চিন্তার ব্যাপার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য দিনের পর দিন বেড়ে চলেছে। আচ্ছা, এখানে যদি হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস না হয়ে অন্য কিছু হতো, মনে করো স্মোকিং ইন দ্য পাবলিক প্লেস, তাহলে কি করতে, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট দ্য স্মোকিং ইন দ্য পাবলিক প্লেস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বা এরকম দিতে পারো দ্য নাম্বার অফ স্মোকার ইন দ্য পাবলিক প্লেস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিতে পারো। বা হয়তো ব্যাড কন্ডিশন অফ রোডস, এটা যদি হতো সাবজেক্ট তাহলে কি করতে আমরা, দ্য কন্ডিশন অফ রোডস ইজ ওয়ার্সেনিং ডে বাই ডে, এটা দিতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা হলো একটি বাক্য। অর্থাৎ এখানে আমরা উল্লেখ করে দিলাম যে বর্তমান যে সমস্যাটা সেটা কি, সেটা সাবজেক্টে দিয়েছিলাম, এবার এখানে একটু ভেঙে বলে দিলাম। তারপরে আমাদের কি করতে হবে, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বেড়ে চলেছে,
সেটা কতটা বেড়েছে বা কেমন বেড়েছে সেটা সম্পর্কে একটু আমাকে ডিটেলসে বলতে হবে। ডিটেলস বলতে সেরকম ডিটেলসটা মোটামুটি বলতে হবে। তো কেমন, তুমি একজন সাধারণ লোক বা জেনারেল পাবলিক, তাই তোমার যে ধারণাটা তৈরি হয়েছে যে দ্রব্যমূল্য খুবই বেশি মনে হচ্ছে বা খুব বেড়ে চলেছে, সেটা কীভাবে বুঝলে? তার জন্য দুই একটা নমুনা বা উদাহরণ দেবে। তারপরে বাক্যে আমি দিয়েছি, দেখো এখানে কি দিয়েছি না, তো ম্যাটার অফ গ্রেট কনসার্ন ব্যাড, অর্থাৎ এটা গভীর দুশ্চিন্তার বিষয় দিয়ে। তারপরে সাবজেক্টের জায়গায় কি করেছে, একটু কায়দা করে দিয়েছি না, তো দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস বলে লাইক কথাটা উল্লেখ করেছে। লাইক বলে কিছু উদাহরণ দিয়েছে, লাইক ফুড গ্রেনস, গ্রোসারিজ, লাইফ সেভিং মেডিসিনস, পেট্রোলিয়াম প্রোডাক্টস ইটিসি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। অর্থাৎ এটা অত্যন্ত উদ্বেগের বিষয় বা চিন্তার বিষয় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অর্থাৎ ফুড গ্রেনস বা খাদ্যশস্য, জীবনদায়ী ঔষধ, পেট্রোলিয়াম প্রোডাক্টস বা মুদির দ্রব্য যেগুলো আছে সেগুলোর মূল্য কি দিনের পর দিন বেড়েই চলেছে। নেক্সট সেকেন্ড সেন্টেন্স কি আছে আমাদের, তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে মূল্যটা বৃদ্ধি হয়ে চলেছে সেটা কতটা মোটামুটি একটু দেখা যায়। তো দেখো কি আছে, কিছু উদাহরণ দেওয়া আছে। রাইস সেলস অ্যাট ₹60 বা 50 পার কিলো, অর্থাৎ প্রতি কিলো চালের দাম হচ্ছে কি 60 টাকা বা 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কি না, তো হোয়াইল দ্য মোস্ট এসেন্সিয়াল বা হোয়াইল দ্য মোস্ট কমন ভেজিটেবল পোটেটো অ্যাট ₹40 পার কিলো অ্যান্ড অনিয়ন অ্যাট ₹80 পার কিলো, অর্থাৎ চাল বিক্রি হচ্ছে কি 60 টাকা প্রতি কেজি দরে, যেখানে অত্যন্ত প্রয়োজনীয় আলু সেটা বিক্রি হচ্ছে আমাদের 40 টাকা কেজি দরে এবং পেঁয়াজ হচ্ছে 80 টাকা কিলো দরে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে মোস্ট এসেন্সিয়াল কথাটা উল্লেখ করেছি। না অনেক কিছু থাকতে পারে, তো সেগুলো আমাদের এসেন্সিয়াল না হতে পারে, এমন কিছু জিনিস আছে এবং উপাদান প্রোডাক্ট আছে যেগুলো মূল্য বৃদ্ধি হয়ে চলেছে কিন্তু আমাদের তেমন প্রভাব পড়বে না, কারণ সেগুলো যদি নাও কিনি বা কিনতে সক্ষম হয় তাও চলে যাবে। কিন্তু দেখো আলু, চাল এগুলো বা জীবনদায়ী যে ওষুধ এগুলো ছাড়া কিন্তু আমরা একদমই প্রায় চলতেই পারবো না বলতে পারি, এগুলো আমাদের কিন্তু একান্তই অপরিহার্য। আর এখানে একটা জিনিস তোমরা একটু ভেবে নেবে যে দেখো সল্ট, সুগার এগুলো আছে, এগুলোর কিন্তু খুব আমাদের প্রয়োজনীয়, কিন্তু এগুলোর হয়তো মূল্য বৃদ্ধি হয়নি, তাহলে সেগুলো কিন্তু উল্লেখ করবো না। এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। মনে করবে রাইটিং স্কিল অর্থাৎ লিখন দক্ষতা, এখানে এই 4-5টে বাক্য এখানে কিন্তু তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো, এখানে তুমি এক্সামিনের প্রতি নিজেকে উপস্থাপন করবে, তুমি একটা ভালো ইমপ্রেশন দিতে পারবে এক্সামিনার প্রতি, বুঝতে পেরেছো? তো এখানে এই মাত্র 4-5টি বাক্য ঠিক আছে, কিন্তু এখানে তুমি নিজেকে তুলে ধরতে পারবে, এখানে তুমি বুঝিয়ে দিতে পারবে যে তুমি কে। তারপরের সেন্টেন্স কি আছে দেখো, হোয়াইট ওয়াটার ইন দ্য নেম অফ মিল্ক, অর্থাৎ সাদা জল, হোয়াইট ওয়াটার বলতে কি সাদা জল, ইন দ্য নেম অফ মিল্ক অর্থাৎ দুধের নামে, অলসো সেলস অ্যাট ₹60 পার লিটার, আরও বিক্রি হচ্ছে কি না, তো 60 টাকা লিটার প্রতি দরে। এরপরে বাক্যটি কি আছে, দ্য প্রাইসেস অফ মিট অ্যান্ড ফিশ ইজ বিয়ন্ড দ্য রিচ অফ কমন পিপল, অর্থাৎ মাছ মাংসের মূল্য হচ্ছে সাধারণ লোকের ধরাছোঁয়ার নাগালের বাইরে, অর্থাৎ এমনই দাম যেন সাধারণ যারা মানুষ আছে তাদের পক্ষে কিনে খাওয়া সম্ভব নয়। অর্থাৎ কি এই বাক্যটির মাধ্যমে আমি বোঝাতে চাইলাম যে আচ্ছা দ্রব্যমূল্য যে বাড়ছে ঠিক আছে, তাতে আমার সমস্যাটা কোথায়? কারণ আমরা এডিটরকে লেটার লিখছি মানে কোনো সমস্যার কথা জানি, তাই তো? তাহলে যে দ্রব্যমূল্য বাড়ছে তার পক্ষে কার কার সমস্যা হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে বা কতটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু একটি বাক্যের মাধ্যমে আমি কিছুটা প্রকাশ করতে পারলাম। আরও বলতে পারি যে পরের বাক্যটিতে দেখো, ইট ইজ এ গ্রেট ব্লো টু দ্য পোর অ্যান্ড ডে আর্নার্স, অর্থাৎ এটা হচ্ছে একটি বড় ধাক্কা কাদের কাছে না, তো টু দ্য পোর দরিদ্র শ্রেণীর কাছে, অ্যান্ড ডে আর্নার্স এবং যারা দিন আনি দিন খায় সেই সমস্ত ব্যক্তিদের কাছে। কেন ডে আর্নার্স এবং পোর লোকদের কথা উল্লেখ করা হয়েছে এখানে? সকলের বিশেষ প্রভাব নাও পড়তে পারে। মনে করে একজন ব্যক্তি তার ফ্যামিলি ইনকাম হচ্ছে পার মান্থ 1 লাখ, তো সেক্ষেত্রে তার যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য 30,000 টাকা খরচ হতো, দ্রব্যমূল্য দেড় গুণ হয়ে গেছে, তো সেক্ষেত্রে সে কী করবে, 30,000 জায়গায় 45,000 টাকা খরচ হলো, তো কিছুটা তার সেভিংসটা কমবে, তাও চলে যাবে। কিন্তু যারা ডে আর্নার্স মানে যার প্রত্যেক দিন কী করে ইনকাম করে এবং সেটা প্রত্যেকদিন তাদের খরচ হয়ে যায়, যেমন সেটা হকার হতে পারে, টোটো চালক হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে বা ছোটোখাটো ব্যবসায়ী অনেক ক্ষেত্রে আছে তারা হতে পারে, যাদের আমরা ট্রেনে বা রেলওয়ে স্টেশন বিভিন্ন জায়গাতে দেখতে বাস স্টপ এখানে দেখতে পাই, সেগুলো কিন্তু তাদের কি সমস্যা, তাদের মনে করো মান্থলি ইনকাম 5,000 বা 6,000, এবার যদি দ্রব্যমূল্য বেড়ে 9,000 হয়ে যায়, মানে তার খরচ যদি 9,000 হয়ে যায়, সে বাকি টাকাটা পাবে কোথায়, সে কি করবে?
তাকে হয় সব জিনিস মানে আধপেটা খেতে হবে। তার জন্য আমি কি বলেছি দেখো, ইট ইজ এ গ্রেট ব্লো টু দ্য পোর অ্যান্ড দ্য ডে আর্নার্স অ্যাজ দে ক্যান্ট মেক টু এন্ডস মিট, অর্থাৎ যেহেতু তারা দুই বেলা দুমুঠো অন্ন কি জোটাতে পারে না বা তাদের পক্ষে সম্ভব হয় না। এবার এটা যদি ইনক্রিজিং হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস না হয়ে অন্য কিছু হতো, মনে করে নাও যে পোর ওয়াটার সাপ্লাই বা পাওয়ার কাট হয় যদি হয়, তুমি এটা বলতে পারো যে সারাদিন কাজকর্ম করে বাড়ি ফেরার পথে একটু বিনোদনমূলক বা বিনোদনের জন্য টিভির সামনে বসছি, তখন যদি বিদ্যুৎ চলে যায় খুব বিরক্তিকর ব্যাপার সেটা হতে পারে। বা স্টুডেন্টের পক্ষে তাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেবে, রাত্রে লাইটের সমস্যা থাকার জন্য সেটা খুব তাদের ব্যাঘাত ঘটছে, সেটাও বলতে পারো। বা তোমার যদি হয় যে স্মোকিং ইন দ্য ওপেন পাবলিক প্লেস, তো সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে এর ফলে বাচ্চাদের বা যারা অ্যাক্টিভ স্মোকার, যারা স্মোক করছে তাদের কি বলা হয় অ্যাক্টিভ স্মোকার, কিন্তু যারা আশেপাশে থাকে বায়ুর মাধ্যমে সেই ধোঁয়াটা তাদের নাকে গিয়ে মুখে গিয়ে পৌঁছায় তাদের কি বলা হয় প্যাসিভ স্মোকার। তো এর ফলে প্যাসিভ স্মোকারদের কতটা ক্ষতি হচ্ছে, যারা অসুস্থ, যে বিশেষ করে হার্টের যারা পেশেন্ট, বয়স্ক মানুষ আছে, তাদের কিন্তু মারাত্মক ক্ষতি হয়, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এর মাধ্যমে তুলে ধরতে পারি। ঠিক আছে, তাহলে এটুকুই কিন্তু আমরা লিখতে পারি। এরপরেও তোমরা যদি মনে করো যে আমি আরও ভালো বা আরেকটু বেশি করে লিখবো, সেটাও যদি করবো মনে করো, তুমি করতে পারো। তো সেক্ষেত্রে তুমি কি লিখতে পারো, আরও একটি বাক্য খুব সুন্দর আছে সেটা দিতে পারো, সেটা তুমি আলাদা প্যারাগ্রাফ করতে পারো। যেহেতু দেখো কন্টেন্টটা আমরা কি করেছি একটি প্যারাগ্রাফ আছে, এক্ষেত্রে তুমি কন্টেন্টকে আবার দুটো প্যারাগ্রাফে ভাগ করতে পারো, হচ্ছে 1 এবং এটা হচ্ছে 2, দুটো প্যারাগ্রাফ আমরা কন্টেন্টে দিতে পারি। আর একটা প্যারাগ্রাফে তুমি এই বাক্যটি দিতে পারো, সেটা যেমন এটা হতে পারে, ইট ইজ নট দ্যাট things are scarce in our country, but some dishonest businessmen and black marketers create an artificial crisis in the open market for their huge profit. অর্থাৎ কি, it is not that, এমনটি নয় যে things are scarce in our country, এমনটি নয় যে আমাদের দেশের জিনিসপত্রের কি অভাব রয়েছে বা ঘাটতি রয়েছে বা দুষ্প্রাপ্য জিনিসপত্র, সেরকম কিন্তু নয়। বাট অর্থাৎ অন্যদিকে কি হচ্ছে, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান অ্যান্ড ব্ল্যাক মার্কেটার্স, কিছু অসাধু বা অসৎ ব্যবসায়ী এবং যারা ব্ল্যাক মার্কেটার্স মানে কি যারা কালো বাজারের সঙ্গে যুক্ত, ক্রিয়েট অ্যান আর্টিফিশিয়াল ক্রাইসিস, অর্থাৎ একটি কৃত্রিমভাবে ক্রাইসিস বা তোমার এখানে অভাব সৃষ্টি করছে বা একটা সমস্যা তৈরি করেছে এখানে, ইন দ্য ওপেন মার্কেট, খোলা বাজার, ফর দ্য হিউজ প্রফিট, অর্থাৎ একটা মোটা অঙ্কের লাভের জন্য বা মোটা অঙ্কের মুনাফা লাভের জন্য। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে আমাদের কন্টেন্ট। এবার তারপরে আসছে একদম আমাদের এই যে এন্ডিং, নাম্বার 3 হচ্ছে এন্ডিং। তো এন্ডিং যেহেতু আমরা এর আগে কমন লাইন্স পেয়ে গেছি, তো সেই কমন লাইন্স আমরা যেটা আছে সেটা তোমরা যেগুলো আছে সেটা তুমি বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। যে কি আছে না, তো দেখো, therefore I would like to draw the kind attention of the concerned authority as well as the government to take an effective step against the, দিয়ে কি বলেছিলাম এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট বলেছিলাম। তো এখানে সাবজেক্ট কি আছে আমাদের, ইনক্রিজিং এগেনস্ট দ্য ইনক্রিজিং হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস। এটা তোমরা এখানে পুট করে দিলে দেখো পুরো বাক্যটা হয়ে গেছে, তাই না? তাহলে এই গেল আমাদের একটা লেটার। তারপরে যা কিছু দেওয়ার, যেমন থ্যাংক ইউ আছে, তারপরে তোমার স্যালুটেশন যেটা লেখা আছে, ডেট এবং যে সেন্ডার তার অ্যাড্রেস, ডেট, এগুলো আছে, সেগুলো তো হয়ে যাচ্ছে। তো এখানে যে এন্ডিং তোমরা দেখতে পাচ্ছ, এই যে এন্ডিং দেখতে পাচ্ছ, এখানে এই টপিক বা এই সমস্যা বা সাবজেক্ট নিয়ে যদি লিখতে হয়, আরও খুব সুন্দর একটা সুইটেবল তোমার এখানে এন্ডিং আছে, কিন্তু আমি সেটা না দিয়ে আমি এটাই দিয়েছি এখানে। তার কারণ হচ্ছে যেহেতু আগে ফরম্যাটে আমি তোমাদের দিয়েছিলাম, তাতে তোমাদের কি বুঝতে বা লিখতে সুবিধা হয় বলে। তোমরা যদি মনে করো আরেকটা এন্ডিং আছে, এটাও দিতে পারো, কি না, তো সেটা উইল দ্য গভর্নমেন্ট ওয়েক আপ টু টেক অ্যান এফেক্টিভ স্টেপ এগেনস্ট দ্য ইনক্রিজিং হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস বিফোর দ্য সিচুয়েশন গোজ আউট অফ কন্ট্রোল। অর্থাৎ উইল দ্য গভর্নমেন্ট ওয়েক আপ, সরকার কি জেগে উঠবে, টু টেক অ্যান এফেক্টিভ স্টেপ, একটা কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য, বিফোর দ্য সিচুয়েশন গোজ আউট অফ কন্ট্রোল, অর্থাৎ যে পরিস্থিতি এখন আছে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে কি সরকার কোনো পদক্ষেপ নেবে, এটা দিয়ে একটা প্রশ্ন চিহ্ন দিয়ে কিন্তু তুমি এটা তুমি সুন্দরভাবে এটা শেষ করতে পারো। বুঝতে পেরেছো?